বলে ফেললাম, এবার চলে যাওয়া যাক ঘটনার গহীনে। দিনটি ছিল 2022 সালের মার্চ মাসের কোনো একটা দিন। সকালে আমার ফোনে একটা কল আসে আনিকার। কলটি রিসিভ করতেই ওপাশ থেকে আনিকা বলতে শুরু করে, ভাইয়া তুই আজকে আমাদের বাসায় আসতে পারবি? কালকে আমরা বাসা চেঞ্জ করবো তো, তুই আসলে একটু হেল্প হতো। ও সব কথা শুনে আমি বেশ অবাক হই। 1 মাস হলো না নতুন বাসায় উঠেছে, এখনই এবার বাসা চেঞ্জ করছে। এই ব্যাপারে ওকে জিজ্ঞেস করলে আনিকা আমাকে তেমন কিছু বলেনি তখন। যাই হোক, এরপর আমি রাতে ওদের বাসায় যাব বলে কলটি ডিসকানেক্ট করি। এরপর ওই দিন রাতে আমি চলে যাই আনিকাদের বাসায়। ওদের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে আনিকার সাথে কিছুক্ষণ আড্ডা দিতে দিতেই বেজে যায় প্রায় 12টা। যাই হোক, এরপর আড্ডা শেষ করে আমি একটা রুমে গিয়ে শুয়ে একটি বই পড়তে শুরু করি। বেশ কিছুক্ষণ বই পড়ছি, এমন সময় হঠাৎ আমার নাকে ভেসে আসে প্রচন্ড বাজে মাংস পচা গন্ধ। দুর্গন্ধের উৎস খোঁজার জন্য আমি পুরো রুমটি ভালোভাবে চেক করি, কিন্তু কোনো কিছুই খুঁজে পাই না। যাই হোক, প্রায় মিনিট 7 পর সেই দুর্গন্ধটা আপনা আপনি রুম থেকে উধাও হয়ে যায়। এরপর আবার আমি বই পড়ায় মনোনিবেশ করি। একটা সময় বই পড়তে পড়তে আমি হঠাৎ ঘুমিয়ে যাই। পরদিন সকালে সেই বাসাটি চেঞ্জ করে আমরা সবাই চলে আসি নতুন বাসায়। নতুন বাসায় এসে সবকিছু গুছিয়ে ঠিকঠাক করে সন্ধ্যায় আমরা সবাই চায়ের আড্ডায় বসছি। আড্ডার এক পর্যায়ে হঠাৎ আনিকা বলে ওঠে, ভাইয়া কালকে তুই আমাকে জিজ্ঞেস করছিলি না 1 মাস হলো না নতুন বাসায় উঠেছি, হঠাৎ আবার কি হলো বাসাটা চেঞ্জ করছি? ভাইয়া সত্যি বলতে সেই বাসায় থাকার মতো কোনো পরিবেশ নেই। আমরা যে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলাম সেটি ভৌতিক একটি ফ্ল্যাট। আমার সাথে এবং মার সাথে কিছু অস্বাভাবিক এবং ভৌতিক ঘটনা ঘটে গিয়েছে এই বিগত কিছুদিনে। তুই গতকাল যে রুমটায় ছিলি, মূলত সেই রুমটাই অস্বাভাবিক ঘটনার মূল কেন্দ্রবিন্দু। এই বলে আনিকা থেমে যায়। আনিকার সব কথা শুনে আমি আনিকাকে উদ্দেশ্য করে বলি, গতকাল আমি যে রুমটাতে ছিলাম সেই রুমে যে কিছু সমস্যা আছে সেটা আমি গতকাল রাতেই বুঝে গিয়েছিলাম। গত রাতে সেই পুরো রুম তীব্র মাংস পচা গন্ধে ভরে গিয়েছিল। যাই হোক, তুই সম্পূর্ণ ঘটনাটা বলতো, কি হয়েছে সবকিছু খুলে বল। এবার আনিকা বলতে শুরু করে, আমার মামা বাসাটি ভাড়া নিয়ে দিয়েছিলেন আমাদের। সেই বাসাটি ছিল 5 তলা বিশিষ্ট। আমরা ভাড়া নিয়েছিলাম 4 তলার প্রথম ফ্ল্যাটটি। যাই হোক, সেই বাসাটি যেদিন আমি দেখতে যাই সেদিন একটি অদ্ভুত বিষয়ের সম্মুখীন হই। বাসাটিতে মোট 3টি বেডরুম ছিল এবং একটি ডাইনিং রুম ছিল। এক এক করে আমি রুমগুলো দেখতে শুরু করি। যখন আমি 2টো রুম দেখে বাম দিকের 3 নম্বর রুমে প্রবেশ করি, সেখানে আমি অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করি। বাকি যে 2টো রুম দেখেছি সে রুমগুলো সম্পূর্ণ খালি ছিল, যেমনটা একটি নতুন বাসার রুমগুলো হবার কথা। কিন্তু এই 3 নম্বর রুমটা এসে আমি দেখি রুমের সিলিং এ একটা ফ্যান ঝুলছে, রুমের জানালার পর্দা লাগানো। দেখে মনে হচ্ছে রুমটা কেউ যেন ব্যবহার করে। এই বিষয়ে যখন আমি বাসার কেয়ারটেকারকে জিজ্ঞেস করি, তিনি বলেন আগে যারা এই বাসায় ছিলেন তারা এটি রেখে চলে গেছেন। যাই হোক, এই বিষয় নিয়ে আমি মা বাবা কাউকে কিছু বলিনি, মাথাও ঘামাইনি, কারণ বাসাটি আমার এবং মার দুজনেরই অনেক পছন্দ হয়েছিল এবং বাসাটির যে ভাড়া হওয়ার কথা সেই তুলনায় ভাড়াও অনেক কম ছিল। এর কিছুদিন পরে আমরা বাসায় উঠে পড়ি। নতুন বাসায় বেশ ভালোই আমাদের দিন কাটছিল। বাসার চারিদিকের পরিবেশও বেশ সুন্দর। এক কথায় আমরা অনেক শান্তিতে নিজেদের জীবন অতিবাহিত করছিলাম। তবে আমাদের এই সুখ শান্তি যে এই বাসাটিতে বেশি দিন স্থায়ী হবে না তা আমাদের মোটেও জানা ছিল না। যাই হোক, বাসার 3টি রুমের মধ্যে ডান দিকের প্রথম রুমে থাকতেন মা আমার ছোট ভাইকে নিয়ে, দ্বিতীয় রুমে থাকতাম আমি, এবং বাম দিকের 3য় রুমটি বানানো হয় আমার স্টাডি রুম। আমার একটা অভ্যাস আছে, আমি রাত জেগে পড়াশোনা করতে ভালোবাসি। এমনি একদিন রাতে আমি সেই 3য় রুমটিতে বসে আপন মনে পড়ছিলাম। এমন সময় হঠাৎ আমার নাকে ভেসে আসে প্রচন্ড তীব্র মাংস পচা দুর্গন্ধ। সেই গন্ধটি সময়ের সাথে সাথে আরো তীব্র হতে শুরু করে। সে রাতে আমি আর পড়তে পারিনি সেই রুমে। এরপর থেকে প্রতিদিন রাতেই সেই রুম থেকে এরকম তীব্র দুর্গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ত। এই বিষয়টি বাড়ির কেয়ারটেকারকে জানালে তিনি বলেন, এটা আপনাদের মনের ভুল। কিছুদিন পর ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। এক রাতে হঠাৎ মার চিৎকার শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি ডাইনিং রুমে এসে দেখি মার চোখে মুখে প্রচন্ড ভয়ের ছাপ। মার পুরো শরীর কাঁপছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই মা ভয়ার্ত গলায় বলতে শুরু করেন, পানির পিপাসায় আমার ঘুম ভেঙে যায়।
এরপর বিছানায় উঠে পানি নেওয়ার জন্য আমি ডাইনিং রুমে এসে যখনই লাইটটা জ্বালিয়েছি, এমন সময় আমি দেখতে পাই বিভৎস দেখতে একটা মহিলা, তার চেহারার বিভিন্ন জায়গায় বড় বড় ক্ষত, তার চোখ দুটো ভয়ানকভাবে ফুলে গিয়েছে। সেই মহিলাটি রান্নাঘর থেকে বেরিয়ে খুব ধীর গতিতে হেঁটে হেঁটে যেই রুম থেকে দুর্গন্ধ আসে সেই রুমটার ভেতরে চলে গেল। এসব দেখে আমি চিৎকার দিয়ে উঠি। মার মুখে সব শুনে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, আর আমি তখনই বুঝতে পারি সেই তৃতীয় রুমটি এবং এই ফ্ল্যাটটিতে কোনো না কোনো ভয়ানক অতীত রয়েছে। যাই হোক, মাকে শান্ত করে এরপর সেই রাতে আমি মার সাথে ঘুমোতে চলে যাই। পরদিন আমি বাসার দারোয়ান চাচাকে এই বিষয়টি জানাই এবং জিজ্ঞেস করি এই ফ্ল্যাটটিতে কোনো ভয়ানক অতীত রয়েছে কিনা। কারণ এই বাসার দারোয়ান চাচা তিনি বয়স্ক একজন লোক এবং তিনি অত্যন্ত ভালো মানুষ। তার কাছে এই ফ্ল্যাটটির রহস্য সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি মিথ্যে বলবেন না। যাই হোক, এমন প্রশ্নে দারোয়ান চাচা একটু ইতস্তত করে বলতে শুরু করেন, হ্যাঁ মা, এই ফ্ল্যাটটিতে একটি খারাপ অতীত আছে। যেহেতু তোমাদের সাথে কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে, এজন্য তোমাদের বলছি। আমি যে এই বিষয়টি তোমাদেরকে বলছি এটি কাউকে জানিও না। এই ফ্ল্যাটটিতে 4 বছর আগে একজন স্বামী তার স্ত্রীকে খুন করে এবং তারপর সে চলে যায়। আজ থেকে 4 বছর আগে এক স্বামী স্ত্রী এই ফ্ল্যাটটি ভাড়া নেয়। তারা সেই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছে প্রায় 10-15 দিন হয়েছে। হঠাৎ একদিন 4 নম্বর ফ্লোরের সেই ফ্ল্যাটটির পাশের ফ্ল্যাট থেকে অভিযোগ আসে যে তাদের পাশের ফ্ল্যাটের ভেতর থেকে প্রচন্ড দুর্গন্ধ আসছে। সেই দুর্গন্ধে পুরো 4 নম্বর ফ্লোর ভরে গিয়েছে। পরবর্তীতে আমি বাসার কেয়ারটেকারকে এই বিষয়টি জানালে আমি এবং কেয়ারটেকার যাই সেই ফ্ল্যাটে। 4 নম্বর ফ্লোরে উঠতেই আমরা টের পাই যে পুরো ফ্লোর দুর্গন্ধে ভরে গেছে। সেখানে গিয়ে আমরা দেখি দরজায় তালা লাগানো। এরপর আমরা সেই ফ্ল্যাটটি যে ভাড়া নিয়েছিল তাকে অনেকবার কল করি, কিন্তু তার ফোন বন্ধ পাই। এমন অবস্থায় আমরা সিদ্ধান্ত নেই যে এই ফ্ল্যাটের দরজা আমরা ভেঙে ফেলব এবং সেটাই করি। দরজা ভেঙে যখন আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করি, সাথে সাথেই আমাদের নাকে ভেসে আসে তীব্র মাংস পচা গন্ধ। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যখন আমরা ফ্ল্যাটটির তৃতীয় রুমে প্রবেশ করি, আমরা দেখতে পাই একজন মহিলার একটা পচা গলা লাশ মেঝেতে পড়ে আছে, আর মেঝের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রক্ত লেগে আছে। সেই রক্তগুলো শুকিয়ে গিয়েছে। এইসব দেখে সাথে সাথে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে সেই লাশ নিয়ে যায়। পরবর্তীতে জানা যায় সেই মহিলার স্বামীকে পুলিশ আটক করতে পেরেছে। সেই লোকটি তার স্ত্রীকে একদিন মেরে সেই রুমে রেখে পালিয়ে গিয়েছিল। এর কিছুদিন পর সেই মহিলার পরিবার এসে সেই বাসা থেকে সব মালামাল নিয়ে শুধু সেই রুমে একটি ফ্যান আর পর্দা রেখে চলে যায়। এই ঘটনা ঘটে যাওয়ার পর এই ফ্ল্যাটটি আর ভাড়া হয়নি। 4 বছর পর আপনারা এই ফ্ল্যাটটি ভাড়া নিলেন। এই বলে দারোয়ান চাচা তার কথা শেষ করেন। দারোয়ান চাচার মুখে এসব ঘটনা শুনে আমি মাকে সব বিষয়ে জানাই এবং সেদিন মা আর আমি মিলে সিদ্ধান্ত নিই যে এই বাসাটি আমরা ছেড়ে দেব। এই বলে আনিকা তার ঘটনা শেষ করে। এমন অনেক জায়গা রয়েছে যার ভয়ানক অতীত রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই মানুষের সেই জায়গাগুলোর ভয়ানক অতীতগুলো সম্পর্কে জানার সৌভাগ্য হয়ে ওঠে না। অনেকে জেনে শুনে এই ভয়ানক অতীতের বিষয়গুলো লুকিয়ে রাখে। এজন্য মানুষকে পড়তে হয় ভয়ানক কিছু বিপদের মুখে। এই সকল বিষয়ে যতটা সম্ভব মানুষকে সতর্ক থাকতে হবে। ঘটনা আজ আমি বলতে যাচ্ছি তা এক পরিবারকে নিয়ে, যারা অলৌকিক কিছু খারাপ শক্তির শিকার হয়েছিল। চলুন লিসেনার্স, শুনে আসি সেই কালো অধ্যায়ের শরীর হিম করা ঘটনা। তবে হ্যাঁ, বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনার ব্যাপার। ঘটনা প্রথম অংশ। পড়ন্ত বিকেল, বারান্দায় বসেছিলাম আর পশ্চিম আকাশের সেই লাল আভার শোভা দেখছিলাম। হঠাৎ আমার আম্মুর এক প্রতিবেশী চাচি এসে হাওমাও করে কান্না করে আম্মুকে ডাকতে থাকে। সেটা দেখে আমিও আমার আম্মু দুজনেই তার কাছে ছুটে যাই আর জিজ্ঞেস করি কি হয়েছে। আম্মুর চাচি জবাব দেয়, মারে, সময় নাই, তোর কাছে যদি জমজমের পানি থাকে তাহলে আমাকে একটু দে মা। আম্মু বলে, চাচি কি হয়েছে, তুমি আগে বসো, একটু পানি খাও, তারপর না হয় দিচ্ছি। আর তুমি এমন করে এসে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে বলো তো শুনি। চাচি বলে, মারে, বসতে গেলে তোর চাচাকে আর রক্ষা করা যাবে না, তুই একটু জমজমের পানি দে মা।
আম্মুর কাছে এভাবে বলায় আম্মু জলদি জমজমের পানি চাচিকে দেয় এবং চাচি দৌড়ে যায় তার বাসার উদ্দেশ্যে। আমার আম্মু বিষয়টি না বোঝার ফলে পরদিন সকালে তাদের বাসায় যাবে বলে সিদ্ধান্ত নেন। পরদিন আম্মু 10টা নাগাদ তাদের বাসায় যান এবং সেই চাচি যা আম্মুকে বলে তা শুনে আম্মুর রক্ত হিম হয়ে যায়। চলুন শুনে আসি চাচির মুখ থেকে সেই রোমহর্ষক ঘটনা। বলছেন চাচি, মারে, আল্লাহর দোহাই, সবই ভালো চলছিল, তবে কোথা থেকে যে কি হলো এই বাড়িতে এখন পিশাচ বাস করে রে মা। কিছুদিন আগে তোর চাচা বাজার থেকে আসে, সাথে 3টা ইলিশ মাছ। তোর চাচা এসেই বলে ইলিশ মাছ রান্না করতে, টাটকা মাছের স্বাদই আলাদা বলেই তিনি কলপাড়ে যান গোসল সারতে। আমি বাসার কলপাড়ের ধারে থাকা পরিত্যক্ত এক গোসলখানার সামনে বসে মাছের আইস ছাড়াই এবং মাছ কেটে রান্না করে ঘরে চলে আসি। বলে রাখা ভালো, দিনটা ছিল শনিবার। আমি চলে আসার কিছু সময় পরে তোর চাচা আসে এবং দেখে কলপাড়ের পাশের সেই পরিত্যক্ত গোসলখানার সামনে মাছের আইস ফেলা। আমাকে তোর চাচা না ডেকে পানি ঢেলে সেইখানের মাছের আঁশ রক্তসহ কলপাড়ের সব ময়লা পরিষ্কার করে। তারপর তোর চাচা ঘরে চলে আসে। আমিও মাছ রান্না করে ঘরে আসি, তবে আমার ছেলে শুভ মাছ ভাজা খেতে পছন্দ করে বলে 2টা মাছের পিস ভেজে ঘরের মিট সেফে রেখে দেই। দুপুরে খাওয়া দাওয়া শেষ হলে শুভ আসলো, আমিও রান্নাঘরে গেলাম মাছ ভাজা আনতে। তবে যেয়ে দেখলাম সেখানে মাছ নাই, পড়ে আছে মাছের কাঁটা। আমি বেশ অবাক হলাম, মিটসেফের ভেতর থেকে কে মাছ বের করে খেলো? বিড়াল তো এভাবে খাবে না। যাই হোক, আমি বিষয়টা খেয়াল না করে শুভকে খাবার দিতে চলে আসি। কিন্তু কে জানতো মা, এই মাছই হবে আমাদের জীবনের কাল। কিছুদিন চলে যায়। কালী পুজোর ঠিক পরদিন রাতে আমিও তোর চাচা বিছানায় ঘুমিয়ে আছি। মাঝরাতে আমার মনে হলো আমার পাশে তোর চাচা হয়তো কারোর সাথে ধস্তাধস্তি করছে। আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি কেউ নাই। তোর চাচা বড় বড় চোখ করে ফ্যানের দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কিছু হয়েছে? সে আমাকে বলল, ঘুমিয়ে পড়ো। আমি কিছুই হয়নি দেখে ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানের আগে আমি উঠে পড়ি। সেদিনও তার ব্যতিক্রম হলো না। উঠে দেখি তোর চাচা ঘরে নাই। আমি ভাবলাম হয়তো অজু করতে গেছে। আমিও বাথরুমে যাওয়ার জন্য বের হলাম, আর খাবার ঘরের সামনে এসে দেখি তোর চাচা টেবিলের ওপর রাখা ছুরি দিয়ে নিজের হাতের কিছু অংশ কেটে তা থেকে তাজা রক্ত বের করছে এবং সেটা চুষে খাচ্ছে। এটা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তখন তোর চাচার চোখ ছিল নিকষ কালো, তার চোখটা পুরো কালো ছিল এবং জিভে তখন রক্ত লাগানো। মনে হচ্ছিল এই সাক্ষাৎ পিশাচ দেখছি আমি। আমি কি করব বুঝতে পারছিলাম না। মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। আর ঠিক তখনই আজানের শব্দ ভেসে আসে, আর তখনই তোর চাচা মেঝেতে লুটিয়ে পড়ে। আমি আমার ছেলেকে ডাক দিই। সে এসে তোর চাচাকে নিয়ে ঘরে যায়। আমি নামাজ আদায় করে শুভর ঘরে গেলাম আর সব ঘটনা খুলে বললাম। শুভ বলল, বাবাকে ডাক্তার দেখাতে হবে। আমি শুভকে বললাম, না রে বাবা, এটা ডাক্তার কিছু করতে পারবে না, হয়তো তোর বাবাকে খারাপ কিছু আসর করেছে। শুভ আমার কথা না শুনে ডক্টরের কাছে তার বাবাকে দেখাবে বলল। তবে আমার মনে হতে থাকে এটা ডাক্তারের কাজ না, কারণ আমি যে চেহারা দেখেছি তা সাক্ষাৎ নরপিশাচের। তবু আমি চুপ থাকলাম। ওদিন ডাক্তার দেখানোর পর তোর চাচা জলদি রাতে ঘুমিয়ে পড়ল। তবে কে জানতো ওই রাতই হবে আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। 10টার দিকে সবাই শুয়ে পড়ি। আমি তোর চাচার পাশে শুয়ে পড়লাম। যখনই তন্দ্রার মতো এসেছে তখনই আমার গায়ের ওপর পানি জাতীয় কি যেন পড়ল এবং তা পড়তেই থাকলো। একসময় আমি জেগে উঠি, আর উঠে জ্যোৎস্নার আলোয় যা দেখি তা আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারি না। এ কি, এ তো আমার স্বামী নয়, এ তো অন্য কেউ। হাওয়ায় ভাসছে, মুখ দিয়ে লালা ঝরছে, আর সমস্ত শরীর কালো, সাথে চোখের মণিটিও কালো। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, জোরে শুভ বলে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। আমার যখন জ্ঞান আসে তখন দেখি আমার ছেলে আমার হাত ধরে বসে আছে। এক অজানা ভয়ে আমার শরীর কাঁপছে। আমি শুভকে জিজ্ঞেস করলাম, তোর বাবা কোথায়? কাল রাতে কি হয়েছিল? শুভ বলল, মা, কাল তোমার চিৎকার শুনে তোমাদের ঘরে গেলে ডিম লাইটের আলোয় দেখি বাবা ঘরের এক কোনায় বসে আছে আর কি যেন বিড়বিড় করছে, আর তুমি বিছানায় শুয়ে। আমি ঘরের লাইট দেওয়ার সাথে সাথে বাবা যেন আমার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকালো এবং কর্কশ গলায় বলল, কিরে, মরার সাজ জেগেছে? মরবি নাকি?
আর গেলে এই বুড়িটাকে নিয়ে যা, নইলে তো মরবে। আমি আস্তে আস্তে তোমার কাছে যেয়ে তোমাকে কোন রকমে তুলে নিয়ে আমার ঘরে আসলাম। তবে আমার বাবার চেহারা স্বাভাবিক ছিল না, কেমন যেন একটা হিংস্রতা ছিল চেহারার মধ্যে। এই বলে শুভ থামলো। আমি শুভকে বললাম, বাবা, এই কোন শয়তানের নজর পড়েছে আমাদের ওপর। শুভ বলল, মা, যত দ্রুত সম্ভব তুমি মামাকে খবর দাও। বলে রাখি, শুভর মামা এর আগে অনেক খারাপ জিনের আসর থেকে মানুষকে রক্ষা করেছে। আমি উঠে শুভকে ওর মামাকে ডেকে আনতে বলি। তারপর তোর চাচার রুমে যাই, যেয়ে দেখি সে ঘুমিয়ে আছে, আর এক রাতের মধ্যে কেমন যেন তার চেহারা মলিন হয়ে গেছে। বিকালের দিকে শুভ তার মামাকে নিয়ে চলে আসে। এর মধ্যে তোর চাচার আচার আচরণ ঠিক ছিল বললেও চলে, তবে সে আমার রান্না করার সময় কাঁচা মাছের দিকে নজর দিচ্ছিল, যা আমার দৃষ্টি এড়ায়নি। বলে চাচি থামলেন। তখনই বয়স ৩০-৩৫-এর এক লোক আমার আম্মুর সামনে এলো আর বলল, আমি সেই শুভর মামা। বুবু, শুনবেন সেদিন আসার পর আমি কি কি দেখেছি আর উপলব্ধি করেছি? আম্মু হ্যাঁ সূচক মাথা নাড়লেন। বলছেন শুভর মামা রুশি মিয়া। সেদিন শুভ আমার বাসায় যেয়ে আগের দিন রাতে যা ঘটেছে সব খুলে বলে। আমি সব শুনে বুঝলাম আমার জামাইবাবু বিপদে পড়েছেন, তাই দেরি না করে চলে আসি। বাড়িতে ঢোকার সময় দেখতে পাই গেটের সামনে এক কালো অবয়ব। আমার চোখ পড়তেই সেটা উবে গেল। আমি তোয়াক্কা না করে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। দেখলাম আমার বোন তার ঘরের সামনে বসে, আর জামাইবাবু সেই পরিত্যক্ত গোসলখানার সামনে বসে আছে। আমাকে দেখা মাত্রই সে বলল, কেমন আছো রুমিয়া? আমি বললাম, জি ভালো। সে বলে, আমার সাথে আলিঙ্গন করো। আর আলিঙ্গনের সময় সে আমার কানে কানে ফিসফিস করে বলল, কিরে রুহু, তোর জানে ভয় ডর নাই? জানোস আমি কে? ফিরে যা। পারবি না রুহু, পারবি না। যা, চলে যা, নয়তো তোকেও মরার স্বাদ নিতে হবে। বলে সে নিজের মতো ঘরে চলে গেল। আমি বুঝলাম এটা সহজ নয়, কঠিন কাজ। রাতে সবাই খেতে বসলাম, তবে জামাইবাবু এলো না। বুবুকে বললাম, খাবার গুছিয়ে দাও, আমি নিয়ে যাই। আর আজ আমি জামাইবাবুর ঘরে থাকবো। তারপর আমি খাবার নিয়ে জামাইবাবুর ঘরে গেলাম। আমি ঘরে ঢুকতেই ছেলে মেয়ের মিশ্রিত কণ্ঠে একটি গলা বলে উঠল আমাকে উদ্দেশ্য করে, রুহু, তোর কি ভয় নাই? বাবা না বললো তোরে চলে যেতে, তাহলে এলি কেন আবার? তোর কলিজা ছিঁড়ে ভোগ চড়াবো শয়তানের পায়ে। যা, চলে যা। তোর এই জামাইবাবুকে বাজাতে পারবি না। বৃথা চেষ্টা করে লাভ কি? যা 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 যা, চলে যা। এসব শুনে আমি বুঝতে পারলাম জামাইবাবু কোন এক খারাপ জিনের পরিবারের আসরে পড়েছে। আমি বুবুর কাছে এসে সবকিছু খুলে বললাম। তারপর বুবুকে বললাম আমার জন্য একটা রুম দিতে, যেখানে আমি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো। আমি হুজুরকে আহ্বান করব। রাতে আমি সময় মতো তাহাজ্জুদের সালাত আদায় করি এবং হুজুরকে আহ্বান করি, কিন্তু অনেক সময় পার হওয়ার পরও হুজুর স্যার হাজির হলেন না। আমি বেশ অবাক হলাম, কারণ হুজুর স্যার আগে কখনো এমন করেননি। আমি ডাকার সাথে সাথে তিনি হাজির হতেন। এবার আমি কিছুটা হতাশ হয়ে রুমের বাইরে চলে আসি। রুম থেকে বের হওয়ার পর হঠাৎই অট্টহাসির শব্দ ভেসে আসে কানে। হাসিটা রক্ত হিম করে দেবার মতো ছিল। আমি বুঝলাম শব্দটা জামাইবাবুর রুম থেকে আসছে। আমি এক পা করে সেই রুমের কাছে গেলাম, আর দরজা খোলার পরেই একটা মাছ পচা গন্ধ নাকে এলো। আমি নাকে হাত দিয়ে ঘরে ঢুকলাম, আর যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম, কোথায় জামাইবাবু? এ তো সাক্ষাৎ নরপিশাচ। কি বিভৎসতার রূপ! চোখ পুরোটা কালো, গায়ের রং নীলচে, মুখ থেকে তাজা মাছ আর মাছের কিছুটা অংশ বের হয়ে আছে। মনে হচ্ছে কেবল কোনো মাছ সে ছিঁড়ে খেয়েছে। আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না। রুম থেকে বের হব তার আগে জামাইবাবু পিছন থেকে নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, কি রে রুহু, ডরালি নাকি? তোর কলিজাটাও এভাবে ছিঁড়ে খাবো আমরা। যদি নিজের ভালো চাস তাহলে চলে যা, আর না গেলে এই অমাবস্যায় তোর কলিজাটা ছিঁড়ে ভোগ চড়াবো। বলেই আরো একবার রক্ত হিম করা ভাগ্নে শোভন এসেছিল। হ্যাঁ,
শুভর ছোট ভাই শোভন। সে এসে তোমাকে বলেছিল তাকে যেন কালো জাদু বিদ্যা শেখানো হয়, কিন্তু তুমি তাকে বলেছিলে যে তুমি কালো জাদু করো না এবং তার সমর্থনও করো না। তাই সেদিন সে মন খারাপ করে চলে গিয়েছিল। তবে সে থেমে থাকেনি। কিছুদিন পর সে এক তান্ত্রিকের সন্ধান পায় এবং তার কাছে যেয়ে সাহায্যের আবেদন করে এবং বলে কালো জাদু শেখার জন্য সে যে কোনো কাজ করে দিতে পারে। তান্ত্রিক তাকে বলে দেয় কিছু কাজ করার জন্য। তার মধ্যে সব থেকে জঘন্য কাজ ছিল অমাবস্যার রাতে নিজের রক্ত ছুরিতে লাগিয়ে নিয়ে কোন সদ্য মৃত নারীর চুল, নখ এবং চোখ কেটে আনা। এমন জঘন্য কাজেও তোমার ভাগ্নে পিছুপা হয়নি। সে সব কাজ করেছিল তান্ত্রিকের বলা মতোই। এর কিছুদিন পর সে সাধনা শুরু করে এবং সে পিশাচ জাতির কিছু জিনদের আওতায় আনার চেষ্টা করতে থাকে। আর এই সাধনা সে তোমারই মনের পরিত্যক্ত এক গোসলখানার মধ্যে করত। আমি সবই জানতাম, তবে তোমাকে কিছু বলিনি। তারপর সে সাধনার মাধ্যমে উপস্থিত করে এক পিশাচকে, যার সাথে ছিল তার বোন। কি ভাবছো রুহু, যে তোমার ছোট ভাগ্নে যদি ওদের বশ করেই থাকে, তাহলে তোমার ভাগ্নে মরল কিভাবে, তাই তো? আসলে তোমার ভাগ্নে যে মেয়ের শরীর থেকে চুল, নখ ও চোখ তুলে আনে, সেই মেয়েই ছিল শয়তানের পূজারী। এই মেয়ের সাথে ছিল এই জিন, কারণ শয়তানের উপাসনা করার সময় ছেলে জিনের পছন্দ হয় মেয়েটিকে, ফলে সেই ছেলে জিন মেয়েটির সাথে থাকে। এরপর যখন মেয়েটি মারা যায় এবং তার শরীর থেকে অঙ্গ কেটে আনা হয়, তখন জিনটি শয়তানের কসম খায়। সে বলে তোমার ভাগ্নেকে মেরে ফেলবে। তেমনি ভাবে যখন তারা তোমার ভাগ্নের কাছে হাজির হলো, তখন তোমার ভাগ্নে ভেবেছিল সে হয়তো এদের বশীভূত করতে পেরেছে। তবে এটি ছিল সেই জিনদের ধোঁকা। তবে একটি কাজ করেছিল ওই দিন। ওরা হাজির হবার পরে সে জিন দুটিকে মন্ত্র বলে সেখানে বন্দী করে। তারপর একদিন তোমার ভাগ্নে পুকুরে গোসল করতে গেলে সেই জিনদের পিতা তাকে সুযোগ বুঝে পানির তলে ভয়ানকভাবে হত্যা করে। তবে সবাই ভেবেছিল সে তো পানিতে ডুবে মারা গেছে। এরপর পিতা জিনটি তার ছেলে মেয়েকে উদ্ধার করতে গেলে সেও সেখানে বন্দী হয়ে যায়। রুহু, তারা এখন সবাই আজাদ হয়ে গেছে। তোমার দুলাভাই যখন সেই গোসলখানা পরিষ্কার করে, তখন সে সেখান থেকে ভুলক্রমে লাল সুতা দিয়ে বাঁধা একটা কাঠি ও কালো কাপড়ে মোড়া তাবিজ ছিঁড়ে ফেলে। ফলে তারা সবাই মুক্ত এবং এত বছর পর ছাড়া পেয়ে তারা এখন প্রতিশোধ নিতে চায়। এই জিনরা শয়তানের উপাসনাকারী। তারা মুক্ত হবার পর প্রতিজ্ঞাবদ্ধ হয় যে এই পরিবারকে ধ্বংস করে দেবে। ও হ্যাঁ, শুধু তাই না, ওদের খাবার হলো মাছের উচ্ছিষ্ট অংশ, মাছ, রক্ত। সেদিন মাছের উচ্ছিষ্ট ধুয়ে ফেলার জন্য তারা আবারও ক্ষিপ্ত হয়ে ওঠে। এজন্য তারা সমস্যার সৃষ্টি করে। কথাগুলো বলে থামলেন হুজুর স্যার। আমি তাকে জিজ্ঞেস করলাম, তাহলে এখন উপায় কি? কিভাবে থামাবো ওদের? উত্তরে হুজুর স্যার বললেন, এই সমস্যার সমাধান করতে আমি অক্ষম, তবে আমার সাথে আরো একজন হলে আমি এই সমস্যার সমাধান করতে পারবো। তোমার বাবার বন্ধু রবিউল হুজুরের সাহায্যকারী জিন আর আমি দুজন মিলে ওদের প্রতিহত করতে পারবো। তবে রুহু, তুমি আগে কাল সাতপুরের পানি, অর্থাৎ 7 জায়গার পানি, যে স্থানের নামের সাথে পুর যোগ থাকবে, যেমন ফরিদপুর, মাদারীপুর, এমন সাথে জমজমের পানি, সাদা কাপড় সহ আরো কিছু উপাদান, এইগুলো জোগাড় করো। সময় মতো উপাদানগুলো জোগাড় করতে হবে। আর হ্যাঁ, 2 দিন পর আমি আবার আসবো উপাদানগুলো নিয়ে তোমার জামাইবাবুর ঘরে আসন করতে। বলে তিনি মিলিয়ে গেলেন। ঠিক তেমনি যেমনি কর্পূর উবে যায় হাওয়ায়। এজন্য বুবু আপনার কাছে জমজমের পানি আনতে গিয়েছিল। সব উপাদান তৈরি, পরশু আসন করা হবে বুবু। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই এই সমস্যার জন্য আমি সমাধান করতে পারি। কি ঘটনা শেষ? না, এখনো তো ঘটনার ফলাফল বাকি। কি ঘটেছিল? রুহু মিয়া কি পেরেছিল সমস্যার সমাধান করতে? সবটাই বলবো পরের অংশে। খুব শীঘ্রই পাবেন এই ঘটনার দ্বিতীয় অংশ। আমি কামরাঙ্গীর চর বুড়িগঙ্গা নদীর সাথে একটি এলাকাতে থাকি। সঙ্গত কারণে আমার এলাকার নাম কি উল্লেখ করতে পারছি না।
আমাদের কামরাঙ্গীর চরে বেশ কয়েকটি নৌকা ঘাট রয়েছে। তো নৌকা ঘাটকে নিয়ে আজকের এই ঘটনা। 2007 বা 2008 মাঝামাঝি একটি সময়। আমার বয়স তখন 10 থেকে 15 বছর, এবং তখন আমি ও আমার বন্ধুরা, আমাদের একটি অভ্যাস ছিল যে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত খেলাধুলা করতে নদীতে গোসল করতে যেতাম। তো সেরকমই একটি ঘাটে আমরা রোজকার মতোই খেলাধুলা করি, গোসল করতে যাই। বন্ধুরা মিলে গোসল শেষে সকলে যে যার মতন বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর শুনতে পেলাম নদীতে একটি ছেলেকে পাওয়া যাচ্ছে না। আমি বাড়ি থেকে ও আমার বন্ধুরা সবাই মিলে গেলাম সেই ছেলেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন সেটা দেখতে। আমরা যখন সেখানে গোসল করতে গিয়েছিলাম তখন ছেলেটিকে নদীর ঘাটে দেখে এসেছিলাম। তো আমাদের এলাকার বেশ কয়েকজন মুরব্বী পুরো এলাকা খোঁজাখুঁজির পর যখন তাকে খুঁজে পেল না, আমরা তাদেরকে বলেছিলাম যে আমরা তো গোসল করে যাওয়ার সময় তাকে এই ঘাটে গোসল করতে দেখে গিয়েছিলাম। আমাদের কথা শুনে এলাকার কিছু বড় ভাইরা মিলে সেই নদীতে খোঁজা শুরু করলো। তখন সময়টা আনুমানিক 4টা থেকে 5টা হবে। সেখানে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল না। যখন সবাই ক্লান্ত হয়ে নদীর পাড়ে বসে আরাম করছিল, তখন মাগরিবের আজানের সময় সবার নজর গেল যেখানে ছেলেটি গোসল করছিল তার পাশে বেঁধে রাখা বেশ কয়েকটি নৌকা ছিল। তার মধ্যে একটি মানুষের মতো বলে মনে হচ্ছিল। কয়েকজন নদীতে নেমে আবার সেখানে গিয়ে খোঁজা শুরু করলো, দেখা শুরু করলো আসলে কি হয়েছে সেটা দেখার জন্য। দেখলো একটি মানুষেরই সেখানে মৃতদেহ পড়ে আছে। পানির কারণে পেটের অধিকাংশ ফুলে উঠেছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগে ছেলেটি মারা গিয়েছে। তখন আর বুঝতে বাকি রইল না এটাই সেই ছেলে যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। লাশটাকে যখন ঘাটের কিনারায় আনা হয়, যখন পরিবারের সবাই দেখে, তখন তাদের পরিবারের শোক নেমে আসে। ঘটনাটি এখানেই শেষ হয়ে গেলে পারত, ঘটনার শুরু এখান থেকেই। তার পরের দিনও আমরা বিষয়টি তেমন গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবে রোজকার মতো খেলাধুলা করতে থাকি, গোসল করি। এবং সেই নদী থেকে আমরা যখন সবাই বাড়িতে চলে আসলাম, আবার শুনতে পেলাম যে বিকেল বেলায় আরেকটি ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবি আমি আমার বন্ধুরা মিলে আবার যাব, গেলাম এবং তারপরে দেখতে পেলাম আসলে আরেকটি ছেলেকে পাওয়া যাচ্ছে না। কিন্তু এবারকার সেটি অল্প বয়সের কোনো ছেলে ছিল না, বেশ একটু আমাদের থেকে বড় বয়সের একজন কেউ। এরপর এলাকার লোক মিলে খুঁজে পুরো এলাকাতে তাকে পাওয়া গেল না। এর মধ্যে কেউ একজন বলে উঠল তাকে নাকি নদীতে গোসল করতে দেখা গিয়েছিল। আবারও সেই সময় সবাই মিলে নদীতে খোঁজাখুঁজি শুরু করলো, তাকে পাওয়া গেল না। ঠিক মাগরিবের আগ মুহূর্তে ছেলেটিকে পাওয়া গেল সেই নৌকার সাথে ভাসা অবস্থায়। তাকে সবাই টেনে নদীর কিনারায় নিয়ে আসার পর তার পরিবারে আবারও শোকের ছায়া নেমে আসলো। এভাবে টানা 3 দিন 3টি ছেলে এই ঘাট থেকে নিখোঁজ হয়ে যায়। এক পর্যায়ে ঘাটে মানুষ গোসল করা থেকে বিরত থাকে। গোসল করা বাদ দিলে তেমন কোনো ঘটনা আর জানা যায়নি। সপ্তাহখানেক ভালোই যায়। আবার ঠিক 1 সপ্তাহ পরে আমরা যখন স্বাভাবিক মনে করে আবার ঘাটে গোসল করতে যাই, সেদিনও বেশ হঠাৎ করে একটি ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আবার সেই নদীতে খোঁজাখুঁজির পর মাগরিবের আগ মুহূর্তে নৌকার একটি পাশেই তার লাশ পাওয়া গিয়েছিল। তখন এলাকাবাসী মিলে এই ঘাটের বিষয়ে কোনো একটি হেনস্থা করে ছাড়বে এবং একজন বড় আলেমকে নিয়ে আসা হয়। তিনি ওই নৌকা ঘাটটি দেখেই বললেন এর মধ্যে সমস্যা আছে। কিছু জানতে চাইলে তিনি বললেন এই ঘাটটিতে পিশাচের অস্তিত্ব আছে, গোসল করা নিষেধ। তো তারপর থেকে একসাথে প্রতিদিন সকালে ঘাটে এসে কিছু দোয়া ও তাবিজ করে নদীর ঘাটে 7 দিন গুনে গুনে আমরা ফেলেছিলাম। ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে যায় তারপর থেকে সবকিছু। এই ছিল ঘটনা। খুব অদ্ভুত একটা ঘটনা, আমাদের খুব কাছের নদী বুড়িগঙ্গা, সেটা নিয়ে এরকম একটা ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। করে দিচ্ছি আজকে যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ভূত.com এর সকল শ্রোতাদের সালাম আর শুভেচ্ছা। আমি গুছিয়ে বলতে পারি না, তাই ইমেইলই ভরসা। ছোটবেলা থেকেই মোটামুটি সাহসী আমি অনেকভাবেই ভূত বা জিন দেখার চেষ্টা করেছি, কিন্তু চোখের সামনে জাগ্রত অবস্থায় আজও কিছু দেখিনি। আমার জীবনে ঘটে যাওয়া ব্যাপারটা একটি স্বপ্ন ছিল, তাই আজও নিশ্চিত করে বলতে পারি যে আমি কি আসলেই ঠিক দেখেছিলাম। কিন্তু স্বপ্নটি এত বাস্তব ছিল যে তা আজও ভুলতে পারি না। স্বপ্নটি বলার আগে এটি দেখার কারণ একটু বলে নেওয়া প্রয়োজন। আমি খুব দীর্ঘ না করে বলার চেষ্টা করছি, ভালো লাগলে শেয়ার করবেন। আমি রনি, দীর্ঘ সময়ে দেশের বাইরে লন্ডনে থাকি। 2015 সালের মে মাসের গ্রীষ্মের কাজ শেষে আমি আর আমার কলিগ পূর্ব লন্ডনের স্ট্র্যাটফোর্ডে খুব ছোট্ট একটা পার্কে আড্ডা দিচ্ছিলাম। ওই পার্কটি এখানে বসবাস করা অনেক বাঙালি চিনবে। পার্কটি ওয়েস্টফিল্ড শপিং মলের ঠিক পেছনেই। আমি তখন ওই শপিং মলের একটি শপে কাজ করতাম। গ্রীষ্মের বিকেলে কাজ শেষ করে আমরা বেশ কিছু কলিগ মিলে ওই পার্কে আড্ডা দিচ্ছিলাম।
সেদিন বিকেলেও কাজ শেষে আমরা কজন পার্কে বসতে গেলাম। প্রচন্ড গরম থাকায় আমরা পার্কে আসার সময় কিছু ড্রিঙ্কস সাথে নিয়ে এসেছিলাম। ওই দিনও আমি পার্কে সন্ধ্যা পর্যন্তই ছিলাম। সন্ধ্যার দিকে পার্ক থেকে বের হওয়ার একটু আগে আমার কলিগ মাইকেল আর ক্রিশ্চিয়ানো দুজন দুটো গাছের পেছনে দাঁড়িয়ে তারা তাদের প্রাকৃতিক কাজ সারে। প্রচন্ড গরমে অনেক পানি পান করায় আমিও টয়লেটের চাপ অনুভব করেছিলাম, তাই কলিগদের কথায় আমিও একটি গাছের সামনে আমি প্রাকৃতিক কাজ সারি। আমি স্বপ্ন দেখি সেদিন রাতে। অন্যান্য রাতের মতোই সে রাতে আমি স্বাভাবিকভাবেই ঘুমোতে যাই। হঠাৎ করে ঘুম ভেঙে তাকিয়ে দেখি আমার বিছানা ঠিক বাম পাশে 4 জনের একটি ছোট্ট পরিবার দাঁড়িয়ে আছে। আমি তাদের স্পষ্টভাবে দেখেছি রাসেল ভাই, এত স্পষ্ট যে আমি আজও ভুলতে পারি না। প্রায় 30-এর ঘরের সুন্দর সুদর্শন পুরুষটি তার ছোট্ট মেয়েটির হাত ধরে দাঁড়িয়ে। মেয়েটির বয়স 5-6 বেশি হবে না। ওনার পাশে দাঁড়িয়ে থাকা সোনালী চুলের মহিলাটি তার স্ত্রী। সে আমাকে না বললেও আমি বুঝতে পারছিলাম বাবার মতো মাও তাদের আরেক সন্তানের হাত ধরেছিল, যেন হাত ছেড়ে দিলেই তার দুরন্ত শিশুটি ছুটে পালিয়ে যাবে। কিন্তু তাদের 4 জনের দৃষ্টি ছিল আমার দিকে, আর 4 জনই আমার দিকে তাকিয়ে আছে, আমাকে দেখছে। কারো কণ্ঠে কোনো শব্দ নেই, কেউ এতটুকু নড়াচড়াও করছিল না, এমনকি ওই ছোট্ট বাচ্চাগুলিও না। তারা শুধু আমার দিকেই তাকিয়েছিল। কথা বললেন শুধু তাদের বাবা। তার শান্ত কণ্ঠস্বর, আজ সন্ধ্যায় তুমি যে গাছের নিচে গিয়েছিলে, ওখানে আমার বাচ্চাগুলো খেলছিল। তুমি প্রথমে আমার ছোট্ট ছেলেটিকে ব্যথা দিয়েছ, ছোট ভাইকে সরাতে আসলে তুমি তার বোনকেও ব্যথা দিয়েছ। আমরা চাইলে এই অপরাধে তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তোমার সাথে তোমার মায়ের দোয়া আছে, তাই মাফ করে দিলাম। ওনার কথা শেষ হতেই আমার ঘুম ভেঙে যায়। আমার বিছানার পাশে তখন দেখি কেউ নেই। আমার এই স্বপ্নের ব্যাখ্যা আমি আজও পাইনি। শুধু এটুকু বলতে পারি, স্বপ্নটি এতই বাস্তব ছিল যে আমার মন থেকে কখনোই মুছে যাবে না। আর ওরা ভালো ছিল, খারাপ বেশে এসে আমাকে ভয় দেখাতে চায়নি, শুধু সাবধান করতে এসেছিল। ওই এলাকায় এরপরও আমি অনেক দিন ছিলাম, কিন্তু কোনো কারণে আমি কখনো আর ওই পার্কে ওই গাছের নিচে যাইনি। এমন না যে আমি খুব ভীরু মানুষ, কিন্তু কেন জানি ওই জায়গাটিতে যেতে আমার একবারও ইচ্ছে করেনি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এইটাই বলেছেন আমাদের আবু বকর সিদ্দিকী। তিনি লন্ডন থেকে লিখেছেন আমাদের এই ঘটনাটি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে এই ঘটনাটি শোনার জন্য, এবং যে পাঠিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ এই ঘটনাটি আমাদের পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। একজন নিয়মিত শ্রোতা, আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার মায়ের কাছ থেকে শোনা, আমার নানুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি আমার মতো করে লিখছি। আমার নানুর বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কোনো একটি গ্রামে। নানুদের বাড়ি ছিল সেই গ্রামের শেষ প্রান্তে। বাড়ির তৃতীয়াংশ জুড়ে সবুজ ধানের বিশাল মাঠ, তার অপর প্রান্তে একটি গ্রাম। আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় মাঠের কৃষক লোকেরা পানির প্রয়োজন হলে পানি নিতে আসতো। এছাড়া অপ্রয়োজনে দিনের বেলাতেও কেউ আসতো না। সব মিলিয়ে নিঝুম একটা পরিবেশ। সময়টা 90-এর দশক, 95 কিংবা 96 সন। নানুদের অনেক আবাদি জমি থাকায় ধানের মৌসুমে ওনাকে অনেক কাজ করতে হতো। সেই মৌসুমে জমিতে ফসল ভালো হয়, ধান সিদ্ধ করে গ্রামের ভাষা মাচায় উঠিয়ে রাখবেন বলে বাড়ির সকলে মিলে ধান বস্তায় ভরে বাড়ির পাশে পুকুরে ফেলে রাখেন। খুব ভোরে উঠে পুকুর থেকে ধান উঠিয়ে কাজ শুরু করবেন। তাই ওনার ননদকে আগের দিন বলে রাখেন ফজরের পরপর নানুদের বাড়িতে আসতে এবং ডেকে দিতে। সময়টা ছিল শীতকাল, বাইরে গা ছমছমে পরিবেশ, তবুও নানু হাতের কাজ শেষ করে ঘুমোতে যান। শীতের রাত আনুমানিক 3টার দিকে দরজায় ঠক 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 শব্দে ঘুম ভেঙে যায়। তিনি শুয়ে শুয়েই বলতে থাকেন, কে? দরজার ওই পাশ থেকে ঠিক ওনার ননদের কণ্ঠে কেউ বলেন, ভাবি, আমি শামসুন নাহার। নানু ভাবেন বুবুজান আসছে, হয়তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে। এটা ভেবে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়েন। উনি একটু সাহসী ছিলেন, তাই বাইরে এসে কাউকে দেখতে না পেয়ে বলেন, বুবুজান, কোথায় আপনি? উত্তরে ননদ বলে ওঠেন, ভাবি, আমি তো উঠোনে। তখন উঠোনের দিকে তাকালে কুয়াশার আধারে হালকা ছায়ায় পরিষ্কার বুঝতে পারেন ওনার ননদ শামসুন নাহার। যখনই কাছে যেতে চাইবে মুহূর্তেই মিলিয়ে যায় জিনিসটি। এতে একটু অবাক হন তিনি। উনি মনে মনে ভাবতে থাকেন, এখানেই তো ছিল, কোথায় গেল? মনে মনে কৌতূহল জন্মাতে থাকে। তারপর আবার বলেন, বুবুজান, কোথায় গেলেন? উত্তরে বুবুজান একটু ভাঙা কণ্ঠে বলে, ভাবি, আমি তো পুকুরে। বস্তা উঠাতে হবে না,
পুকুরে আসেন ভাবি, আমি তো আপনার জন্য অপেক্ষা করছি। ঠিক তখনই ঘটে ঘটনা। পুকুরে পাড়ে যেতেই নানু দেখেন সেটা তার ননদ নয়, পুকুরে নেমে দাঁড়িয়ে আছে, সাদা বর্ণের চেহারা ঝলমল করছে, নানুকে হাতের ইশারায় পুকুরে নামার জন্য ডাকছে। এসব দেখে নানুর বুঝতে বাকি রইল না যে এটা স্বাভাবিক কিছু নয়। তিনি খুবই ভয় পান এবং সজোরে দৌড় দিয়ে কেউ আছো বলে চিৎকার দিয়ে দরজার সামনে এসে সেন্সলেস হয়ে যান। তারপরে সকাল আসে, নানু সেই ননদ শামসুন নাহরও তাকে দেখতে আসেন এবং বলেন, কই, রাতে তো আমি আসিনি। সবার বুঝতে বাকি রইল না নানুর সাথে কি ঘটেছে। উনি কিছুদিন অসুস্থ থেকে মাঝে মাঝে এই রাতে অনেক কিছু দেখতেন। একদিন মাঝ রাতে জানালা দিয়ে দেখতে পান ছোট বাচ্চারা বাড়ির পাশের জমিতে ধান লাগাচ্ছে। এই দৃশ্য দেখে আমার আম্মু ও মেজ খালামুনিকে ঘুম থেকে উঠিয়ে সেই দৃশ্য দেখান। সবাই অবাক হয়ে যা দেখেন সেটি কোনো জমি ছিল না, সেটি ছিল আসলে পরিত্যক্ত একটি ভিটা। রাসেল ভাই, এই ছিল আজকের লেখা ঘটনা। বড় হয়ে যাবে তাই যতটুকু সম্ভব ছোট করে শেয়ার করলাম। ঘটনাটি 100% সত্যি একটি ঘটনা। আমার নানু কিছুদিন পরে স্বাভাবিকভাবে মারা যান। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সকলেই ওনার জন্য দোয়া করবেন। ওই গ্রামে আরো অনেক ঘটনা রয়েছে, ভালো লাগলে পড়ে শোনাবেন। সময় করে বাকি ঘটনাগুলো লিখব। মোহাম্মদ রানা লিখেছেন এটি। আমরা বলেছিলাম যে মিডল ইস্টের কিছু ঘটনা পড়লাম। আমি সবসময় বলি যে মিডল ইস্টে আমাদের যারা মিডল ইস্ট থেকে পাঠান তারা কিন্তু বাংলাদেশের পরে সবচেয়ে বড় শ্রোতা আমাদের এবং সবচেয়ে বেশি শোনেন আমাদেরকে। সো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া যে মিডল ইস্টের এই ভালোবাসা আমার জন্য অনেক বড় একটা প্রেরণার অংশ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন সবাইকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। বেশ মানসম্পন্ন ছিল। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো থাকেন। দোয়া করি আপনাকে আল্লাহ সবসময় এমন সুন্দর কথা বলার বাকশক্তিটা আল্লাহ যেন সবসময় আপনাকে দেয়, কারণ আপনি অসাধারণ কথা বলেন ভাই। আপনার কথা বলার ভঙ্গিটা আমার অত্যন্ত ভালো লাগে। আমি সময়ের অভাবে ভাই লিখতে পারতেছি না, যার কারণে আপনাকে আমি একটা ঘটনা রেকর্ড করে পাঠাই। ঘটনাটা আমার বন্ধুর চাচার সাথে ঘটে। যদিও ঘটনা তার চাচা এখন আর এখানে নেই, না হয় আমি তাকেও এই ঘটনার সাথে করে পাঠাতে পারতাম ভাই। দুঃখের বিষয়টা এখন সম্ভব না। আমি আপনার অনেক আগে থেকে আপনার ঘটনা শুনি ভাই। আপনার ঘটনা আমার অত্যন্ত ভালো লাগে। যেমন 2016 সালে আপনার ভাইয়ের একটা ঘটনা বলছিল, একটা কসাই তার রাস্তা দিয়ে আসার সময় একটা হিন্দুর বিয়ের ঘটনাটা এমনই, পুরো ব্যাখ্যা করতে পারবো না, অনেক আগে শুনে একটু মনে আছে আমার, যে একটা নববিবাহ গাড়িতে করে যাচ্ছে, ডাকাতে তাদেরকে মারে। মেয়ের হাতে একটা আংটি ছিল, যে আংটি ওই মানুষটা কেটে নিয়ে চলে যায়, হাতের আংটি। ঘটনাটা এমনই ছিল, আমি শুনছি। আপনার ভাইয়ের এই ঘটনাটা শোনার পরে আমি আপনার এই ভূত.comটা প্রথমে আমার ভালো লাগা হয়, ভালো লাগা শুরু হয়, যেটা আপনার অ্যাপস, প্লে স্টোর অ্যাপসের সাহায্যে আমি শুনতাম আগে। যাক, এত কথা না বলে ভাই আমি আপনাকে ঘটনাটা বলি। ঘটনাটা ঘটে তার আমার বন্ধুর বাবারা 4 ভাই ছিল। তার ভিতরে 4 ভাই থাকা সত্ত্বেও একটা 3 ছেলেকে তার বাবা পালে, আমার বন্ধুর দাদা তাকে পালে। সে পালিত হওয়া সত্ত্বে সেই ছেলেটা কি করতো, সে সবসময় তার আমার বন্ধুর দাদার সাথে সাথে সবসময় পালিত সন্তানটা থাকতো। সে থাকা সত্ত্বে তখন ওর সাথে সাথে থাকতে থাকতে একদিন বাবা ভাবে যে তারা পাহাড়ে চাষাবাদ করে খাই, তো চাষাবাদ করে খাই। সে বন্ধু ভাবে যে আমি এখন এই পাহাড়ের একটা গাছ ছিল, বড় তুলা গাছ, সেই তুলা গাছটা সে কাটবে এমন তার সন্তানকে বলে। যখন সন্তান বাবার মুখে শুনে বলে, আব্বা আমি এই গাছটা আমি কাটবো। গাছটা বর্ণনা করতে গেলে ভাই একটা মানুষ জড়িয়ে ধরলে যতটুকু একটা স্পেস বা জায়গা লাগে, একটা মানুষ এভাবে 2 হাতে জড়িয়ে ধরলে গাছটা অনুমান করে অতটুকু হবে। তখন গাছটা এখন বর্তমানে অনেক বড়, যদিও এখনো আছে গাছটা। তো ভাই সে সন্তানকে বলে, আচ্ছা ঠিক আছে, যদি তুমি পারো কাটিও, এরকম বলে। তো সে সবসময় বাবার সাথে পাহাড়ে আসতো। তারা চাষাবাদ করে খায়, সবসময় পাহাড়ে কোনো না কোনো কাজ করে খায় আর কি। তখন এসে সবসময় করতে যে একদিন ভাবে সে গাছটা, তার বাবা তাকে কাটার কথা বলছে, সে গাছটা কাটবে। সে দুপুরে আসে, এসে কিছুক্ষণ বিশ্রাম নেয় গাছটার গোড়ায়। বিশ্রাম নেওয়ার পরে সে সেখানে দেখে তার এক ধরনের আরাম অনুভব হয়ে সে গাছটার গোড়ায় ঘুমিয়ে যায়, ঠান্ডায় সে ঘুমিয়ে যায়। ঘুমানোর পরে সে 10 মিনিট পরে ভাবে
মানে তাকে স্বপ্নে দেখায় আর কি, যে তুমি গাছটা কাটিও না, গাছটাতে আমরা থাকি 3 জন, এই গাছটা তুমি কাটিও না প্লিজ, এখানে থাকার কোনো মানে তাদের কোনো জায়গা নেই, তারা গাছটা না কাটানো না, এক ধরনের অনুরোধ করে, মানে কথাটা তাকে মানে অনুরোধ করেই বলে। সে বাড়িতে চলে যায়, বাড়িতে যাওয়ার পরে সে তার বাবাকে বলে, তখন বলে কি তুমি এই যে দিনের বেলায় ওই গাছের গোড়ায় গেছো 12টা বাজে, দিনের মানে ভর দুপুরে গেছো তুমি, যার কারণে এরকম কোনো কিছু তুমি ফেস করছো আর কি, মানে এটা হতেও পারে না হতেও পারে। বাবা তাকে বলে এটা এরকম কোনো কিছু হয় না আসলে, কই আমরা তো কখনো তেমন কোনো কিছু দেখি নাই। তার ফ্যামিলির মানুষ সবাই বসে সে কথাটাই বলে আর কি। কিছুদিন পরে সে আবার গাছটা কাটতে যায়, পরিকল্পনা করে গাছটা সে আজকে কেটে ফেলবে। গাছটা কাটতে 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 মানে 3 ভাগের 1 ভাগ কাটে, আর 2 ভাগ কাটে নাই। এমন সময় হঠাৎ করে কি হয়, মানে সে মানে ভাইব্রেশন দিলে যেমন কাঁপে না, সেভাবে তার শরীরটা কাঁপতেছে ভাইব্রেশনের মতো করে, কাঁপতে 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 সে গাছটার গোড়ায় পড়ে যায়। গাছটার গোড়ায় সে পড়ে যাওয়ার পরে সে দেখে এক ধরনের ভয়ঙ্কর এক চেহারা, তাকে এমন ভাবে ভয় দেখাচ্ছে রাসেল ভাই, সে ভয়ে সে একেবারে কথা বলার, সে চিৎকার করে সবাইকে ডাকবে সেই শক্তিও তার নাই। সে এক ধরনের ভয়ে মানে এমন ভয় পায়, সে চোখ বড় বড় করে ওখানে সে মানে একদম থ হয়ে দাঁড়িয়ে মানে বসে যায়। সে দেখে সে কথাও বলতে পারতেছে না, কিছু বলতে পারতেছে না, শুধু জিনিসটা যে তাকে শাসাচ্ছে বা তাকে যে হুমকি দিচ্ছে বা কোনো কিছু দিচ্ছে, সে শুধু জিনিসটাই দেখতেছে, মানে তাকে প্রচুর পরিমাণ ভয় দেখাচ্ছে সে মানুষটা, মানে মানুষ বা জিন যাই হোক, সেটা একটা মানুষের আকৃতি ছিল রাসেল ভাই। সে তাকে প্রচুর পরিমাণ ভয় দেখায়, সে ভয়ে কি হয়ে যায়, এক ধরনের মানে বাকশক্তি হারিয়ে সে সেখানেই এক ধরনের বসে পড়ে, বসে থেকে সেই বসাই সে একদম থেকে যায়। সে যে আর কোনো কিছু নড়বে বা উঠে চলে আসবে এরকম কোনো কিছু তার শরীরে আর কাজ করে না রাসেল ভাই, সে ওখানে থাকে। তখন বাবা দেখে যে কিছুক্ষণ পরে তার সন্তান বাসায় আসে নাই, কি হয়েছে, তখন মাকে জিজ্ঞেস করে বলে কি ওইদিকে গেছিল, গাছ কাটলো কিছুক্ষণ। তখন বাবা ভাবলো গাছের ডাল কাটতে গিয়ে এখন আবার পড়ে গেল নাকি, এতক্ষণ গাছ কাটছে, তাহলে মাকে যায় না, আর বকা দিচ্ছে মাকে, বলে কি ডেকে দেখবা না। তখন সে তার 2 সন্তানকে নিয়ে যায়, তার বড় 2 সন্তানকে নিয়ে সে যায় তাকে খুঁজতে, একজন একদিকে, কিন্তু ওর ভিতরে যার ছোট ভাই সে দেখে, মেজো সন্তান আর কি, বড়টা ছোট, সে মেজো সন্তান দেখে ভাই এখানে, আব্বা এখানে, সেই তার নাম হামিদ এখানে শুয়ে আছে। তখন দেখে এসে তাকে দেখে সে মানে শুয়ে এমন ভাবে, তার চেহারার এমন একটা শক্ত, তার শরীর এমন শক্ত হয়ে গেছে সেটা বলার মতো না। তাকে ধরে তুলে নিয়ে সে পানি টানি খাওয়ায়ে ঘরে দিয়ে করে, সে আর কোনো কথা বলতে পারে না রাসেল ভাই। সে তাকে দেখে বোঝা যাচ্ছে সে অনেক ভয় পাইছে, যার কারণে সে আর কোনো কিছু বলতে পারতেছে না। তখন তাকে প্রাথমিকভাবে সে আমাদের মসজিদের হুজুরকে ডেকে তাকে ছোড়া পরে দেয়, পানি খাওয়ায়, পানি পড়া খাওয়ায়, তারপরে সে কিছু নর্মাল হয়। হালকা নর্মাল হওয়ার পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তার মানে ডাক্তারের তার শরীরের আকৃতি গঠন দেখে সে এক ধরনের ডাক্তারের নর্মাল হওয়ার জন্য ওষুধ দিয়ে থাকে, সেগুলো খায়। খাওয়ার পরে সে দেখে 2 দিন প্রচন্ড গায়ে জ্বর ছিল। 2 দিন গায়ে জ্বর থাকার পরে রাসেল ভাই সে আর কথা বলতে পারতেছে না। সুস্থ হওয়ার পরে 2 দিন তো সে ঘুমাইছিল, মানে শরীর একটু ক্লান্ত ছিল, যার কারণে তাকে সে কেউ তেমন ইয়ে করে নাই। 2 দিন পর থেকে সে আর কথা বলতে পারে না, টোটালি কথা বলতে পারে না। তখন তাকে জানতে চাওয়া হয়, তার বাবা জিজ্ঞেস করে কি হয়েছে তোমার। সে কিছুতেই আর মুখে কথা বলতে পারে না, শুধু কান্না করতেছে, আর সে শুধু আকারে ইঙ্গিতে বোঝাচ্ছে ওই গাছে কিছু একটা আছে, যেটার কারণে সে ভয় পাইছে, ওই গাছটা কাটা যাবে না, গাছটা কাটলে এরকম হয়। এখন এই কথাটা সে শোনার পরে বাবা কিছুতেই বুঝতে পারে না, সেভাবে এমন কি হয়তো বা তাকে কোনো কিছু পাইছে, বা এমন দিনের বেলায় পাহাড়ে মানে ভর দুপুরে, আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, মানে একদম ভর দুপুরে যদি সেই গাছ কাটা হয় বা কিছু হয়, এরকম কোনো কিছু মানে আসর করে থাকে, এরকম একটা আমাদের গ্রামে চলাচল আছে ভাষা, এটা বলে থাকে মুরব্বীরা। তার বাবা ভাবছে এরকমই আর কি। তখন বলছে তার 2 সন্তানকে নিয়ে, বড় 2 সন্তানকে নিয়ে সে একদিন গাছটা কেটে ফেলবে পরের দিন। এমন ভাবে রাতে সে রাতে ঘুমায়। তখন তার বাবার রাতে স্বপ্নে দেখে গাছটা কাটিও না, গাছটা আমাদের থাকার জায়গা, গাছটা তোমার কাটলে কোনো লাভ হয় না, তুমি গাছ সব দিকেই চাষাবাদ করে খাও, সেই গাছটায় ছায়া হিসেবে তুমি রেখে দাও, এখানে মানুষ এসে বসে, তুমি গাছটা কাটিও না, অ্যাটলিস্ট তুমি গাছটা কাটলে আমাদের ক্ষতি হবে, আমাদের জায়গাটা পছন্দের, তোমরা কাটিও না, আমরা কারো ক্ষতি করি না, কেউ আমাদের ক্ষতি করে না, তাই আমরাও কারো ক্ষতি করি না। সে কথাটা এভাবেই বলে, ক্ষতি করবো না বলে আশ্বাস যখন দেয়, তখন তার বাবা আর ভয়ে কাটে না। ভয়ে বলতে কি, এক ধরনের তাকে স্বপ্নে দেখাচ্ছে তার সন্তান একটা এরকম হয়েছে, সে আর কাটে না, গাছটা সে এভাবেই রেখে দেওয়ার পরে রাসেল ভাই আর তেমন কোনো কিছু ঘটে না।
দীর্ঘ বছর পরে সে আর কথা বলতে পারে না, সে ভাইটা আর কখনো কথা বলতে পারে না। তবে অনেক বছর পরে মনে করেন রাস্তা হবে, এমন একটা রাস্তার পরিকল্পনা করতেছে মানুষ, মানে জায়গাটা ডেভেলপ হওয়ার পরে সবাই পরিকল্পনা করতেছে গাছটা এখন কেটে ফেলতে হবে, গাছটা কেটে ওই দিক দিয়ে রাস্তা করব। আসল ঘটনা ঘটে রাসেল ভাই এই পরের পরিকল্পনা করার পরেই। তখন তার বাবা একদম বয়স্ক মানুষ হয়ে গেছে, সে লাঠি ধরে হাঁটাহাঁটি করে, তাকে স্বপ্নে দেখায় রাসেল ভাই যে এইবার যদি সে তুই গাছটা কাটার পরিকল্পনা করিস, যারা কাটতেছে অন্য দিক দিয়ে রাস্তা না দিয়ে দিস, তুই গাছটা কাটার পরিকল্পনা করে রাস্তা কাটে গাছটা কেটে ফেলে, তাহলে কিন্তু যে 2 সন্তানকে তুই নিয়ে গাছ কাটার পরিকল্পনা করছিলি, আমি সর্বপ্রথম ওই 2টা সন্তানকেও মানে এরকম বিকলাঙ্গ করে দেব, হয় কথাবার্তা মানে বিকলাঙ্গ করে দেবে এরকম একটা, মানে সে বুঝাইছে মানে তার 2টা সন্তানকে সে মানে অচল করে দেবে এরকম কোনো কিছুই তাকে হুঙ্কার দিছে, ভয় দেখাইছে। দেখানোর পরে সে পরিকল্পনা করে তারপরে এই কথাটা পরে ওই মানুষকে বলে যে রাস্তা তোমরা ওই দিক দিয়ে করো না, রাস্তা তুমি আমার বাড়ির নিচ দিয়ে করো, বাড়ির ওই সাইড দিয়ে করো না, গাছটা কাটিও না তোমরা, গাছটা কাটলে মানে যে কাটবে তারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, তো দয়া করে তোমরা ওই গাছটা কাটিও না। এখন এই ঘটনাটা তো রাসেল ভাই তারা বিশ্বাস করে না, কারণ তারা বাহিরের মানুষ, তারা কিভাবে বিশ্বাস করবে যেখানে তেমন কিছু ঘটবে। পরে পরিকল্পিত ভাবে তারা গাছটা পুরাপুরি কাটার মুরব্বী মানা করে দিছে, সে আর কিছু বলে নাই। তখন যারা গাছ কাটার জন্য ওখানে মানুষ আছে তারা রাতে স্বপ্নে দেখে তোমরা গাছটা কাটিও না, গাছটা কাটলে মানে আমাদের থাকার সমস্যা হবে, তোমরা এখানে থাকো কাজ করো কোনো সমস্যা নেই, তবে গাছটা কাটিও না, তোমরা প্ল্যান মানে তোমাদের কাজের রাস্তাটা অন্য সাইড দিয়ে এই গাছের সাইড দিয়েই করো, কিন্তু গাছটা কাটিও না তোমরা, আমরা কারো ক্ষতি করবো না। তো ওখানে কাজ করার বিভিন্ন মানুষ 2-3 জনে প্রায় ওটার সাথে সম্মতি, ওর কথা বিশ্বাস করে সম্মতি দেয়, গাছটা না কেটে আমরা অন্য সাইড দিয়ে করি। কিন্তু ওখানকার যে সর্দার কাজের মানে লেবারদের সর্দার, সে বলে এগুলো হলো বাজে কথা, এই ভেবে সে গাছটা কেটে ফেলার মানে আদেশ করার পরেই সে রাতে মানে যেদিন গাছটা কাটবে মানে সকালে সে বিকেলে আদেশ করে চলে আসে বাসায়। আসার পরে সে কি করে, সকালবেলা তারা গাছটা কাটার মানে সে আর কাজে আসতে পারে নাই, মানে যে সর্দারটা বলে গেছে যে গাছটা কেটে ফেলো, সে আর তার হঠাৎ করে রাতে একটা ঘটনা ঘটে রাসেল ভাই, তার সন্তান বমি করে, প্রচুর পরিমাণ বমি আর ডায়রিয়া, মানে 4 বছরের সন্তান প্রচুর পরিমাণ বমি করতেছে আর ডায়রিয়া হচ্ছে, মানে এটার কোনো ইয়া নাই, মানে সীমার বাহিরে এরকম একটা হচ্ছে বমি, মাঝে মধ্যে বমির সাথে হালকা রক্ত চলে আসতেছে রাসেল ভাই। তো এরকম করতে করতে সে আর সকালে কাজে আসতে পারে নাই, কাজে এসে যে বারণ করবে এরকম কোনো শক্তিও নাই, সে সারা রাত ঘুমাতেও পারে নাই, তাকে কোনো স্বপ্নও দেখানো হয় নাই, সে প্রথম যেটা এই লেবারদের দেখানো হয়েছিল ওটাই যে ক্ষতি হবে। গাছটা কাটার পরে রাসেল ভাই এমন একটা অবস্থা হয়, তার সন্তানটা বমি আর করতে করতে সে রাতেই মারা যায়, সে রাতে সকাল হতে হতে তার সন্তানটা মারা যায়, সে আর এখানে আসতে পারে না। পরে ওই লেবাররা জানতে পেরে বলে যে স্যার আমি আপনাকে তো মানাই করছিলাম গাছটা কাটার কথা, এই গাছটার কারণে আপনার এই ঘটনাটা ঘটছে। তখন সে গাছটা এই কথাটা বলার পরে রেগে যায়, আরো বলে কি আমার সন্তান মারা গেছে, এটা একটা ওই ঘটনার সাথে তার সংশ্লিষ্ট কি, এটা মিথ্যা কথা। এরকম করার পরে তাকে গাছটা তারা কাটতে পারে না রাসেল ভাই, গাছটা কাটতে চায়, পরে এর কথা ভেবে এই যে লেবার যে এখানে এদের সাথে ছিল এই সে মানা করে দেয়, বলে গাছটা কেটে না দয়া করে। তখন ওর কি হয়, ওকে যে বলে কি গাছটা কাটা, সে তো কিছুতে বিশ্বাস করে না তাদের সর্দার। তো তখন বলার পরে যখন অনেক সময় মানে মুরব্বীরা বলে এরকম যে দেখো আমার সন্তানের এরকম হয়েছে, এটা ঘটনা সত্য। এখানে এক ধরনের ভালো জিন থাকে যারা মানুষের কোনো ক্ষতি করে না, কাউকে ভয়ও দেখায় নাই কখনো, কিন্তু গাছটা যখন কাটতে যায় তখনই সে মানে এরকম একটা ঘটনা তাদেরকে স্বপ্নে দেখায় বা ঘটনা ঘটে। পরে সেই লোকটা বিশ্বাস না করলেও সে এক ধরনের আস্থা আনে, কারণ ঘটনাটা এখান থেকেই ঘটছে, নেই কিভাবে সে সেটা জানে না, তবে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে রাসেল ভাই। কার সাথে কি সংশ্লিষ্ট থাকে কখনো দেখি নাই, বা এমন অলৌকিক জিনিস তো কখনো সামনে পড়ে নাই যা বা বিশ্বাস করবো বা দেখবো। তবে আমি জিন সৃষ্টিকর্তা প্রদত্ত জিন যে আছে এটা আমরা বিশ্বাস করি, একজন মুসলিম হিসাবে এটা আমি বিশ্বাস করি রাসেল ভাই, জিন যে আছে